আমাদের বিল্ডিংয়ের ৬ তলার মিজান চৌধুরী আত্মহত্যা করেছেন। ছোট চিরকুটে লিখে গেছেন, টাইম টু কুইট। খবর পেয়ে আমি একবার উকি দিলাম, এলাম। পুলিশ এসে গেছে ইতিমধ্যে। বাসার লোকজন জিজ্ঞাসাবাদ করছে। বাসায় আত্মীয় বলতে কেউ ছিল না মিজান চৌধুরীর। ভদ্রলোক রিটায়ার্ডের সরকারি কর্মকর্তা। স্ত্রী মারা গেছেন বহু আগে। ৩ ছেলে মেয়ে, এক মেয়ে ইউকেতে আর এক ছেলে ইউএসএ। সবচেয়ে ছোট মেয়েটা আছে গুলশানে স্বামীর সঙ্গে। মিজান চৌধুরীর ফ্ল্যাটে একজন ড্রাইভার কাম কেয়ারটেকার থাকে। এছাড়া একজন ছুটা বুয়া আছে, প্রতিদিন এসে রান্নাবান্না করে দিয়ে যায়। আজ সকালে ড্রাইভার সালাম হাঁটতে বেরিয়েছিল, ঘুরে এসে দেখে মিজান চৌধুরী তখনও ঘুম থেকে জাগেনি। এরকম হয় না, উনি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েন। বেডরুমের দরজা লক ছিল। সালাম ঢুকে দেখে ঘুমিয়ে আছে মিজান চৌধুরী। সে ডাকাডাকি করে ঘুম ভাঙতে না পেরে দারোয়ানকে ডেকে আনে। সন্দেহ হতে তারা এরপর পুলিশকে ফোন করে ডেকে আনে। পুলিশ ইন্সপেক্টর রাকিব আমার পরিচিত ইউনিভার্সিটির ছোট ভাই। আমাকে দেখে বলল, ক্লিয়ার কেস অফ সুইসাইড। বেডের পাশে টেবিলে সুইসাইড নোট পাওয়া গেছে। দেখেন মেহেদি ভাই। আমি দেখলাম একটা ডায়েরি, ছেঁড়া পাতায় লেখা সুইসাইড নোট, টাইম টু কুইট। আর ওষুধের প্যাকেট খুলে দেখা হলো। নিয়মিত ঘুমের ওষুধ খেতেন মিজান চৌধুরী। সম্ভবত কড়া ডোজের কয়েকটা একসঙ্গে খেয়ে চিরবিদায় নিয়েছেন। তারপর পুলিশ তার রুটিন চেক আপ করার জন্য মিজান চৌধুরীর টেবিলে রাখা গ্লাস, দুধের কাপ নিয়ে গেলেন। সব কিছু ছবি তোলার পর লাশ নিয়ে চলে গেল পুলিশ, পোস্টমর্টম হবে। খবর পেয়ে মিজান সাহেবের ছোট মেয়ে আর তার হাজবেন্ড এসে হাজির। কান্নাকাটি চলছে। আমি সেখান থেকে সরে এলাম। বিকেলে আমি আর মিলি আত্মহত্যা নিয়ে আলাপ করছিলাম। এই সময় মোবাইল বাজলো। গুলজার আঙ্কেল ফোন। গুলজার আঙ্কেল মিজান চৌধুরীর ঠিক উল্টো দিকের ফ্ল্যাটে স্ত্রী সহ থাকেন। ভদ্রলোক পিবিআই এ ডার্ক সাইডে কর্মকর্তা, রিটায়ার্ড। গত সপ্তাহে উনি স্ত্রীকে নিয়ে কক্সবাজার আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছেন। দিন 15 থাকার কথা। মেহেদি, মিজান ভাই সুইসাইড করেছে শুনলাম, সত্যি? জি আঙ্কেল। কিভাবে শিওর হলো পুলিশ? আমি সুইসাইড নোটের কথা বললাম। পুলিশের হ্যান্ডরাইট এক্সপার্টরা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে হাতের লেখাটা মিজান সাহেবের। ও আচ্ছা, কে তদন্ত করছে? ইন্সপেক্টর রাকিব। ও, আমাকে সুইসাইড নোটটা একটা ছবি পাঠাতে পারবা? আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। আমি রাকিবকে ফোন দিয়ে বললাম সুইসাইড নোটের ছবিটা পাঠাতে। গুলজার সাহেব দেখতে চেয়েছেন। রাকিব বলল, ভাই, গুলজার স্যার চাইলে তো আর দেওয়া আমার আমার না দেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ এভিডেন্স, অন্য কারো হাতে না পড়ে একটু খেয়াল রাখবেন। আমি ছবিটা রিসিভ করে আবার গুলজার আঙ্কেলকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। মিলি সব লক্ষ্য করছিল, বলল, ভদ্রলোক পুলিশে চাকরি করে সন্দেহ করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। পরিষ্কার পানিতেও উনি গন্ধ পাচ্ছেন। আমি হাসলাম। গুলজার আঙ্কেল কিন্তু দারুণ নামকরা অফিসার ছিলেন। ওনার বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। দূর রাখো তোমার বিশ্লেষণ ক্ষমতা। লোকটা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার আগে লিখে গেছেন তার হতাশ হয়ে আত্মহত্যা করার যথেষ্ট কারণ ছিল। স্ত্রী মারা যাওয়ার পর নিঃসঙ্গ হয়ে পড়েছিল। ছেলেমেয়েরা খোঁজ রাখে না। শরীরে নানা অসুখ, কি করবে আর? আমি কিছু বললাম না। মিলির প্রতি কথাটাই ঠিক। মিজান সাহেব সাথে গুলজার আঙ্কেলের বন্ধুর মতো সম্পর্ক ছিল। হয়তো সেজন্য উনি একটু ভালো করে খোঁজখবর করেছেন আর কি। তবে গুলজার আঙ্কেল বিশ্লেষণ ক্ষমতা মারাত্মক। ওনার সাথে দেখা হলে আমি ভয়ে ভয়ে থাকি। কোনো কিছু ওনার কাছে চেপে রাখা কঠিন। প্রথম যেদিন দেখা হলো, উনি আমার কলিজা কাঁপিয়ে দিয়েছিল। আমাদের বিল্ডিংয়ের ছাদে একটা অনুষ্ঠান চলছিল। সন্ধ্যার দিকে দাওয়াত পেয়ে গিয়েছিলাম। 5 তলার মিলন ভাই আমাকে ডাক দিয়ে একটা বয়স্ক লোকের সাথে পরিচয় করেছিল। মেহেদি, ইনি আমাদের 6 তলা ফ্ল্যাটের নতুন এসেছেন, গুলজার হোসেন। পিবিআইতে ছিলেন, রিটায়ার্ড করেছেন। আমি সালাম দিয়ে একটা চেয়ার টেনে বসলাম। মিলন ভাই সরে অন্যদিকে চলে গেল। কিছুক্ষণ নীরব থেকে আচমকা গুলজার সাহেব বললেন, আপনার স্ত্রী কি বাচ্চা হবে? এটা আপনাদের মনে হয় প্রথম সন্তান, তাই না? আমি হতভম্ব। ভদ্রলোক বলে কি, আমার স্ত্রী প্রেগনেন্ট? সেটা আজ আমরা কনফার্ম হয়েছি। আমার বাবা মা আর শ্বশুর শাশুড়ি ছাড়া কেউ জানে না এখন পর্যন্ত। আমি কয়েক মিনিট কোনো কথা বলতে পারলাম না। তারপর বললাম, হ্যাঁ, ঠিকই বলেছেন। কিভাবে বললেন? ভদ্রলোক চোখ চকচক করে বললেন, ঠিক বলছি তাহলে। আর একটা কথা জিজ্ঞাসা করে, আপনার স্ত্রী বোধহয় ইংলিশ মাছ খেতে একদম পছন্দ করেন না, তাই না? আমি এক্কেবারে বাক্যহারা। লোকটা এক্কেবারে খাপে খাপ।
মিলি ইলিশ মাছ খেতে পছন্দ করে না একদম। বাসায় তাই রান্নাও হয় না, অথচ আমার ইলিশ মাছ খুব ভালো লাগে। মিলি বাসায় না থাকলে কিনে আনে, ভেজে খাই। আজও বিকেলে কিনে এনে খেয়েছি, রাতে ভাজবো। কিন্তু এই ভদ্রলোক জানলো কিভাবে এত কিছু? আমি চেপে ধরলাম। কেমন করে বললেন? থট রিডিং জানেন নাকি? আপনি তো ম্যাজিশিয়ান দেখি। প্রশংসায় ভদ্রলোক খুশি হলেন, বললেন, এগুলো হচ্ছে অবজারভেশন আর তার বিশ্লেষণ, সঙ্গে কিছু যুক্তিগ্রাহ্য অনুমান। সবসময় পুরা কঠিন হবে এমন না, তবে কাছাকাছি হবে। যেমন ধরুন আপনার স্ত্রীর ব্যাপারটা। আপনি এখানে বসার পর থেকে মেসেঞ্জারে একটু পর পর মেসেজ রিসিভ করছেন, জবাব দিচ্ছেন চোখে মুখে খুশি নিয়ে। প্রতিটা মেসেজ পাওয়ার পর আপনার চেহারার পরিবর্তন বিশ্লেষণ করলে বোঝাই যায় আপনার প্রিয়তম কারো মেসেজ। আপনার জন্য সেটা স্ত্রী হওয়াটাই স্বাভাবিক। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের তো বিয়ে, নতুন বিয়ে না? তাহলে কি নিয়ে স্ত্রীর সঙ্গে এই খুশি মেজাজের আদান প্রদান? নিশ্চয়ই স্ত্রী আপনার বাসায় নেই, সম্ভবত তার বাবার বাসায়। যেতেই পারে, কিন্তু এত খুশির মেসেজ আদান প্রদান কেন? আপনার সাদা শার্টের পকেট থেকে একটু আগে মেটার্নিটি ডাক্তার ফারিদা ইয়াসমিনের কার্ড বের করে সেটার ছবি পাঠালেন মেসেঞ্জারে। তাতে প্রশ্নের উত্তরটা পাওয়া গেল। ইলিশ মাছের ব্যাপারটাও সোজা। আপনার পায়ের চামড়ার স্যান্ডেলে কাদা লাগান। কোথা থেকে লাগলো? গত কয়েকদিন কোথাও বৃষ্টি হয়নি। চিন্তা করে দেখেন, আশেপাশে এলাকার একমাত্র টাউন হল বাজারে ইলিশ মাছের দোকানে সামনে কাদা কাদা থাকে এই সময়। ইলিশ মাছে বরফ দেওয়া হয়, সেটা গলে মাটিতে পড়ে কাদা হয়। আপনার স্যান্ডেলে কাদা লাগা দেখলেই বোঝা যায় আপনি ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। অর্থাৎ মাছ কিনে তাদের দিয়ে কাটিয়ে এনেছেন এই বিকেলে। বউ নাই, আপনি ইলিশ মাছ কিনে কাটিয়ে এনেছেন, এর অর্থ একটাই, আপনার স্ত্রী ইলিশ মাছ পছন্দ করে না। করলে প্রিয় স্ত্রীকে এই সময় একা রেখে আপনি বা ইলিশ বাসায় আনতেন না, সহজ ব্যাপার। বিশ্লেষণ শুনে মনে হলো তাই তো, খুব বেশি কঠিন আর কি। চিন্তা করলে আপনিও বুঝতে পারবেন। মুখে বললাম, এতগুলো বেশিরভাগ আন্দাজ নাও মিলতে পারে। গুলজার সাহেব এই কথায় গম্ভীর হয়ে বললেন, সেটা ঠিক, আর ব্যাখ্যা করলে সব কিছু সহজ মনে হয়। তারপর হঠাৎ আমার কাছে ঘেঁষে বললেন, আপনি যে আপনার ওয়েডিং রিং হারিয়ে ফেলেছেন সেটা আপনার স্ত্রী জানে? আমি এবার চমকে গেলাম। আজ বিকেলে বাজার যাওয়ার পর দেখি হাতে রিং নেই। ভেবেছি বাসায় খুলে রেখেছি, বাসায় এসে পাইনি। কিন্তু এই ভদ্রলোক সেটা জানলেন কিভাবে? আমি অবাক হয়ে বললাম, এটা কিভাবে জানলেন? গুলজার সাহেব হোসেন হাসলেন। মেহেদি সাহেব, 3 জায়গায় খুঁজবেন আংটিটা। রান্নাঘরে বেসিনের উপর যে তাক রাখা আছে সেখানে, টিভি রুমে সোফার ফাঁকে, আর যে ড্রয়ারে মানিব্যাগ রাখেন সেখানে। ভাগ্য ভালো হলে পেয়ে যেতে পারেন রিংটা। সেদিন বাসায় গিয়ে রান্নাঘরে বেসিনের উপর তাকে আমি আংটিটা পেলাম। মিলি বাসায় নেই। থালাবাটি ধোয়ার সময় খুলে উপরের তাকে রেখেছিলাম, পরে ভুলে গেছি। এরপর থেকে আমার সাথে খাতির হয়ে গেল ভদ্রলোক। আমি গুলজার আঙ্কেল বলে ডাকতাম। ওনার সবই ভালো, শুধু মাঝে মাঝে যখন তীব্র চোখে তাকান তখন ভারী অস্বস্তি লাগে। মনে হয় লোকটা আমার ভেতরটা পড়ে ফেলছে পানির মতো। ভাগ্য ভালো আমার লুকানোর মতো তেমন কিছু নেই। আজ আমি সুইসের নোটের ছবি পাঠানোর 8 ঘন্টা পর গুলজার আঙ্কেল আমাকে ফোন দিলেন। মেহেদি, আমার মনে হচ্ছে আটা আত্মহত্যা না, মিজান ভাই খুন হয়েছে। কি বলেন? কিভাবে বুঝলেন? কেন? কে খুন করেছে? কেন? কে খুন করে জানি না, তবে আমি বের করে ফেলবো। আমি আজ রাতের বাসে আসছি। আপনি রাকিবকে জানিয়ে রাখবেন, পারলে যেন কাল সকালে একবার আসে। আমি ফোন রেখে হতভম্ব হয়ে বসে রইলাম। আশ্চর্যজনক লোক গুলজার আঙ্কেল। যেখানে পুলিশ কনফার্ম করে সুইসাইড নোটটা মিজান সাহেবের লেখা, সেখানে উনি ওই নোটের ছবি দেখে বলে বসলেন এটা খুন। ভারী আশ্চর্য তো। গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে বসে আছি। ইন্সপেক্টর রাকিব গুলজার আঙ্কেলের সব এভিডেন্স ছবি দেখাচ্ছে। আঙ্কেল নানা প্রশ্ন করছেন, আমি তাদের কথা শুনছি আর বসে বসে উৎসুক করছি কোন যুক্তিতে গুলজার আঙ্কেল বলেছে এটা আত্মহত্যা না, খুন হয়েছে মিজান সাহেব। সেটা জানার তীব্র কৌতূহল চেপে আছি। গুলজার আঙ্কেল জিজ্ঞাসা করলেন, ঘুমের ওষুধ ছিল কিসের, পানির গ্লাসে না দুধের কাপে? রাকিব বলল, দুধের কাপে। মিজান সাহেব যে ওষুধ রোজ খেতেন সেটা অনেকগুলো দুধে গুলিয়ে নিতে এসেছিলেন। দুধে কেন গুলোতে হবে? পানি দিয়ে সবগুলো একসঙ্গে খেতে পারতো না তাই।
রাকিব একটু থতমত খেয়ে বললেন, সেটাই স্বাভাবিক ছিল, কিন্তু উনি হয়তো এতগুলো ট্যাবলেট একসাথে খাওয়ার কষ্ট করতে চাননি, তাই গুলে নিয়েছেন। খালি ওষুধের পাতাটা কিন্তু মিজান সাহেবের টেবিলের উপর পড়া গেছে। কেউ ওষুধ দুধে গুলে দিলে নিশ্চয় পাতাটা সরিয়ে ফেলতো। আমি এবার বাধা দিলাম, আঙ্কেল আপনি কিভাবে শিওর হচ্ছেন এটা খুন? গুলজার আঙ্কেল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর রাকিবের দিকে তাকালেন। রাকিব সুইসাইড নোটটা ঠিকমতো দেখছিল। রাকিব মাথা চুলকাতে বলল, জি স্যার, ঠিকমতোই দেখছিলাম। একটা ডায়েরির পাতা ছিঁড়ে লেখা, পুরো পাতায় ওই একটাই লেখা। হাতের লেখা, স্পেশালিস্ট জানিয়েছে ওটা মিজান সাহেবের লেখা। যে ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে পাতাটা, ওই ডায়েরিটা পেয়েছো? না, সেটা অবশ্য খোঁজা হয়নি। আসলে এটা অনেক সহজ ঘটনা মনে হয়েছে। তার ছেলেমেয়েরাও কোনো অভিযোগ করেনি, তাই সাধারণ আত্মহত্যা কেস ধরে এগিয়েছে। ভুল করেছে, সেরা পৃষ্ঠায় তারিখ দেখো, 1 বছর আগের 17ই জুলাই তারিখের পাতা। মিজান ভাই ডায়েরি লিখতেন টুকিটাক। এই বছর প্রথম দিকে সম্ভবত মেয়েদের কাছে একটা ডায়েরি চেয়ে নিয়েছিলেন, ঠিক না? আমি চমকে গেলাম, তাই তো। এবছরের শুরুতে একদিন মিজান সাহেব আমার কাছে আমার ব্যাংকের একটা ডায়েরি চেয়েছিলেন, আমি দিয়েও ছিলাম সেটা। এটা সেই পাতার ডায়েরি। গুলজার আঙ্কেল বললেন, চল ডায়েরিটা খুঁজে দেখা যাক। আমরা মিজান সাহেবের ফ্ল্যাটে গেলাম। মিজান সাহেবের ছোট্ট মেয়ে জামাই দরজা খুললো। ছোট্ট মেয়ে জামাই নিয়ে এই ফ্ল্যাটে আছে গতকাল। পোস্টমর্টমের শেষে মিজান সাহেবের লাশ মর্চুয়ারিতে রাখা হয়েছে। বিদেশ থেকে তার অন্য 2 ছেলে মেয়ে এলে দাফন হবে। রাকিব বলবো, আমরা একটু মিজান সাহেবের রুমটা দেখব। মেজামাই আমাদের দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। জিজ্ঞাসা করলো, কেন? এমনি রুটিন চেক করা আর কি। আমরা মিজান সাহেবের বেডরুমে গেলাম। ছিমছাম গোছানো রুম। রুমে ছোট্ট একটা বইয়ের সেলফ আর একটা ছোট্ট একটা রাইটিং টেবিল। টেবিলের উপর খাতা আর কয়েকটা ডায়েরি। গত কয়েক বছরের ডায়েরিটাও পাওয়া গেল সেখানে। ডায়েরিতে অগোছালোভাবে লেখা, বেশিরভাগ ফাঁকা পাতা। মাঝে মাঝে কিছু পাতায় লেখা, কোথাও পুরো পাতা, কোথাও 2-1 লাইন। 17ই জুলাইয়ের পৃষ্ঠা ছেঁড়া। এরপরে আবার অন্য পাতায় লেখা। মানে খুব পরিষ্কার, মিজান সাহেব যদি সুইসাইড করতেন এই পাতা ছেঁড়ার প্রয়োজন পড়তো না তার। নতুন একটা পাতায় লিখে যেতে পারতেন। ডায়েরি পেয়ে রাকিব চিন্তিত হয়ে গেল। সে গুলজার আঙ্কেলের দিকে তাকালো। গুলজার আঙ্কেল বললেন, রাকিব, মিজান ভাইয়ের ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল মনে হয়। তুমি কি গতকাল সকাল আর তার আগের রাতের ফুটেজ জোগাড় করেছো? কারা কারা ওই সময় বাসায় আসা যাওয়া করেছে? না স্যার, গত 1 মাস ধরে ফ্ল্যাটের ক্যামেরা নষ্ট, কোনো ভিডিও নেই। আমাদের বাসার দারোয়ান কি বলছে? সকালে বা আগের রাতে অচেনা কেউ এসেছিল বিল্ডিংয়ে? না স্যার, ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত এই বিল্ডিংয়ে 7 জনের যাতায়াত, সবাই বিল্ডিংয়ের লোক। ড্রাইভার সালাম একবার বের হয়েছে 7টার সময়, ঢুকেছে 8:30। কাজের বুয়া এসেছে 9টার দিকে। পরশু রাতেও অচেনা কেউ আসেনি সন্ধ্যার পর থেকে। এই বাসায় কাজের বুয়া সন্ধ্যা 7টার দিকে এসে রাত 8টার দিকে বের হয়ে যায়। সন্ধ্যার পর ড্রাইভার সালাম বের হয়নি? এটা অবশ্য আমার আগেই জানি। আজ সকালে রাকিব আসার আগে আমি আর গুলজার আঙ্কেল আমাদের বিল্ডিংয়ে 2জন দারোয়ানের সাথে কথা বলেছি। পরশু রাতে আর গত সকালে একজন দারোয়ান ডিউটি ছিল, দোলন। সে বলেছে আমাদের। অন্য দারোয়ান পিন্টুর সাথেও কথা বলেছি, সেও একই রকম বলেছে। কাজে না থাকলে সালাম মাঝে মাঝে দারোয়ানদের সাথে আড্ডা দেয়। আমিও দেখেছি 2 দারোয়ানের সাথে সালামের বেশ খাতির। এরা সুযোগ পেলে ছাদে আড্ডা দেয়, তাস টাস খেলে কি না কে জানে। গুলজার আঙ্কেল গম্ভীরভাবে রুমটা চারিদিকে ঘুরে ঘুরে বেড়ালেন। এরপর রাকিবের কাছ থেকে গতকাল রুমের ভিডিও দেখলেন। পুলিশ লাশ সরানোর আগে 5 মিনিট একটা ভিডিও করেছিলেন রুমের। ভিডিও দেখে আঙ্কেল কপাল কুঁচকে গেল। আমি চারিদিক তাকিয়ে কিছু বুঝতে পারলাম না। গতকালের ভিডিও যা দেখা যাচ্ছে, এখনও ঘরের চেহারা সেরকম। ফার্নিচার বলতে খাট, বুকশেলফ, রাইটিং টেবিল, বেড টেবিল, একটা চেয়ার আর ওয়াল ক্যাবিনেটগুলো। রাকিবকে ডেকে ডেকে গুলজার আঙ্কেল বললেন, আমি এই বাসায় সবার সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক পেয়ে বাসার লোকজন ড্রয়িং রুমে এসে বসলো। ড্রাইভার সালাম, মিজান সাহেবের মেয়ে, মেজামাই, ছুটা কাজের বুয়া আছে দেখলাম। গুলজার আঙ্কেল কথা আরম্ভ করলো, আমি সবাইকে একটা কথা বলতে চাই। আমার ধারণা মিজান ভাই আত্মহত্যা করেনি, খুন করা হয়েছে। মিজান সাহেবের মেয়ে গুঙ্গিয়ে উঠল, কি বললেন? কে খুন করেছে? কে খুন করে জানি না, তবে জেনে যাব শিগগির।
আপনাদের সাহায্যের দরকার। আমি কিছু প্রশ্ন করব, সবাই চেষ্টা করবেন সত্যি বলতে। মিথ্যে বললে একসময় আমরা ঠিকই বুঝে যাব, তখন বিপদে পড়বেন। গুলজার আঙ্কেল মিজান সাহেবের মেয়েকে দিয়ে আরম্ভ করলেন। আপনার নাম তো ইরা, তাই না? গতকাল কখন আপনি জানতে পারলেন এই খবর? কে জানিয়েছে? ইরা চোখ মুছে বলল, জি, সালাম ফোন দিয়েছিল সকাল 9:15টার দিকে। আপনার বাবার সম্পত্তি কি ভাগ করে দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এই ফ্ল্যাট আর ব্যাংকের কিছু টাকা শুধু বাবার নামে আছে, বাকি সব ভাগ করে দেওয়া হয়েছে। ব্যাংকে কত টাকা আছে জানেন? না, জানি না। এখন এই সম্পত্তি কি উনি কাউকে দান করেছেন, নাকি আপনাদের মধ্যে ভাগ হবে? ভাগ হবে। গুলজার আঙ্কেল হঠাৎ ইরার দিকে ঝুঁকে এসে তাকে ফিসফিস করে কিছু বললেন। আমি দেখলাম ইরার মুখ সাদা হয়ে গেল। সে তার শাড়ির আঁচল দিয়ে মুখ ঢাকলো। এরপর উনি ইরার স্বামীর দিকে তাকালেন। আপনি তো ব্যবসা করেন? জি, আমার নাম রাইহান। আমার একটা কনস্ট্রাকশনে ব্যবসা আছে, বড় কিছু ডেভেলপমেন্টের কাজ করি। আচ্ছা রাইহান সাহেব, আপনি এ বাসায় এসে কখনো থাকেন না, তাই না? কেন? রাহেন সাহেব হকচকিয়ে গেলেন, থতমত খেয়ে বললেন, এই বাসা তো আমার বাসা থেকে বেশি দূরে না, তাই থাকা হয় না কখনো। আপনি কিভাবে বুঝলেন? আপনাকে গতকালের পুলিশের ভিডিওতে যে ড্রেস পরা দেখেছি, এখনও সেই ড্রেস পরে আছেন, একই ফর্মাল শার্ট গায়ে। সম্ভবত গতকাল আপনি অফিস থেকে এই বাসায় এসেছেন। তার মানে এই বাসায় আপনার এক্সট্রা ড্রেস রাখা নেই। আপনি এই বাসায় মাঝে মাঝে রাত কাটালেও এক্সট্রা ড্রেস থাকার কথা ছিল। রায়হান কিছু বলল না, তবে সে বেশ চমকে গেছে বোঝা যায়। এরপর সালামের পালা। সালাম জানালো, ঘটনার দিন সকালে সে অন্য দিনের মতো হাঁটতে বের হয়ে গেছিল। আগে মিজান সাহেবকে নিয়ে হাঁটতে যেত, মাসখানেক ধরে মিজান সাহেব যাচ্ছে না, সে একাই যায়। ফিরে এসেছে 8:30টার দিকে, এসে দেখে এই অবস্থা। তার কাছে থাকা চাবি দিয়ে ফ্ল্যাটের মেইন দরজা থেকে খুলে ঢুকেছে। কাল রাত 10টার দিকে তার স্যারের সাথে শেষ কথা বলেছে। মিজান সাহেব তখন ঘুমাতে যাচ্ছিল। এসি চালান বলে দরজা ভিড়িয়ে ঘুমাতেন মিজান সাহেব। রাতে সে অস্বাভাবিক কোনো শব্দ শোনেনি। গুলজার আঙ্কেল বললেন, সালাম, তোমার বাম প্যান্টের পকেটে যে জায়গাটা উঁচু হয়ে আছে, ওখানে কি একটা লাইটার রাখা? বের করো তো দেখি। সালাম ভয়ঙ্কর চমকে গেল। সে কাপা হাতে লাইটারটা বের করলো, একটা সোনালি রঙের লাইটার। গুলজার আঙ্কেল লাইটারটা নিয়ে ইরাকে দেখালেন, দেখেন তো এটা চিনেন কি না। ইরা মাথা নাড়ালো, চিনতে পারছে না। রায়হান এবার ঝুঁকে এসে বলল, এটা তো আমার শ্বশুর সাহেবের লাইটার। ঠিক, মিজান ভাইয়ের লাইটার, উপরের অংশটা সোনার। সালাম, কাল এটা নিয়ে কোথায় নিয়েছো? সালাম হাউমাউ করে কেঁদে উঠল। স্যার বিশ্বাস করেন, এটা আমি কাল টেবিলের উপর পাইছি। স্যার মারা যাওয়ার পর আমি লোভ সামলাইতে না পাইরা পকেটে পড়ছি। আমি আর কিছু জানি না, আমি খুন করি নাই। রাকিব ধমক দিয়ে তাকে থামিয়ে দিল। লাইটারটা ইরার হাতে ফেরত দিয়ে গুলজার আঙ্কেল। কাজের বুয়া জড়সড় বসেছিল। গুলজার আঙ্কেল বললেন, তোমার নাম কি? স্যার আমার নাম বেলি। বেলি, তুমি কখন কাজ করতে আসো এই বাসায়? স্যার প্রতিদিন সকাল 9টায় এসে 11টায় চলে যাই, আবার সন্ধ্যায় আসি, রাত 8টা পর্যন্ত থাকি। পরশু রাতে কয়টা পর্যন্ত? রাত 8টার দিকে গেছি গা। হুম, কাল রাতে এসেছিলে? আইছিলাম, আপাই একাই আছে, তাই কাজকাম কইরা দিছি। তোমার নাকফুলটা বিক্রি করেছো কেন বেলি? কাজের বুয়া বেলি চমকে গেল। তার নাকের ছিদ্রে একটা নতুন সুতা বাঁধা। বেলি কেঁদে বলল, স্যার, আমার শখের নাকের ফুলটা আমার মায়ে আমারে দিয়েছিল, কিন্তু কি করব, জামাই ব্যবসা করবে, তাই এই নিয়ে বেচে দিছি। গুলজার আঙ্কেল প্রশ্ন শেষ হওয়ার পর আমরা ওই ফ্ল্যাট থেকে বের হলাম। বের হওয়ার সময় দেখলাম আঙ্কেল ভুরু কুচকে দরজার বাইরে পাপুসের দিকে তাকাচ্ছে। আমার মনে হলো ঢোকার সময় ওখানে একটা সবুজ রঙের স্যান্ডেল দেখছিলাম, এখন নেই। কিন্তু এটা নিয়ে ভুরু কুচকানোর কি হলো বুঝলাম না। আমরা গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে এসে বসলাম। রাকিব জিজ্ঞাসা করলো, স্যার, এখনও তো মনে হচ্ছে খুনই হয়েছে মিজান সাহেব। সন্দেহ নাই, এদের কেউ জড়িত। রাকিব, আমার কিছু তথ্য লাগবে, তুমি একটু জোগাড় করে দিবে? আচ্ছা, মিজান ভাইয়ের অন্য ছেলেমেয়েরা কবে আসবে? আগামীকাল আসার কথা স্যার। কি কি করতে হবে বলেন স্যার, আপনার সাথে কাজ করলে অনেক কিছু শেখা যাবে। তুমি তথ্যগুলো জোগাড় করে দাও। আশা করি মিজান ভাইয়ের খুনিকে আগামীকালই ধরতে যাব। ওনার বাকি ছেলেমেয়েরা এসে যাবে এর মধ্যে। সেই রাতে আমি মিলির সাথে আলোচনা করছিলাম। মিলি বলল, আমি শিওর খুনটা করেছে সালাম হারামজাদা।
সোনার লাইটের ছড়িয়ে সে আরও কিছু সরাতে চাইছিল, সরিয়ে ফেলেছে কিনা সেটাও কে জানে। আমি বললাম, জিনিসটা অত সহজ মনে হচ্ছে না। দুধের ঘুমের ওষুধ মেশানোর চান্স মাত্র দুইজনের ছিল, সালাম আর বেলি। এই দুইজন কারো হওয়ার কথা, কিন্তু এরা কেন করবে সেটাও মাথায় ঢুকছে না। ঘটনা মনে হচ্ছে আরও জটিল। তবে আমরা দুইজন একমত, ধরা পড়বে খুনি। কারণ গুলজার আঙ্কেল আসলেই মারাত্মক। মানুষের ভেতরটা দেখার আশ্চর্য ক্ষমতা লোকটার। খুনি পার পাবে না। মিজান সাহেব মারা যাওয়ার তৃতীয় দিন বিকাল। দুপুরে মিজান সাহেব দাফন করা হলো। ইন্সপেক্টর রাকিব ইচ্ছে ছিল সম্ভব হলে আগেই খুনিকে ধরতে, কিন্তু গুলজার আঙ্কেল বলেছে দাফন করা শেষ হলে আমরা এই কেসটা নিয়ে আগাবো। এখন আমরা বসে আছি মিজান সাহেবের ফ্ল্যাটে। বিদেশ থেকে ওনার দুই ছেলে মেয়ে এসেছে। বড় মেয়ে নিতু এসেছে তার জামাই রাহাতকে নিয়ে, ছেলে নীরব একাই এসেছে। দুজনে ঢাকায় এসে হোটেলে উঠেছে। রুমে আরও বসে আছে ড্রাইভার সালাম, কাজের বুয়া বেলি, ছোট মেয়ে ইরা আর স্বামী রায়হান। রাকিব আজ থানা থেকে 3জন পুলিশ নিয়ে এসেছে, তারা আছে। ফ্ল্যাটের মালিক সমিতির সম্পাদক জহুর ভাই আছেন। আর ডিউটি না থাকায় আমাদের বিল্ডিংয়ের আর এক দারোয়ান পিন্টু এসেছে দেখলাম। মিজান সাহেবের ড্রয়িং রুমটা বেশ বড়, তবু এত লোক বসার জন্য সবারই চাপাচাপি হয়ে গেছে। রাকিব শুরু করলো, আপনাদের মধ্যে আমরা জানতে পেরেছি যে আমরা সন্দেহ করেছি মিজান সাহেব আত্মহত্যা করেনি, ঘটনাটা সাজানো হয়েছে। আমরা আসলে কিছু প্রমাণও পেয়েছি এর। মিজান সাহেব আমাদের গুলজার স্যারের বন্ধু, স্থানীয় মানুষ ছিলেন। স্যার কেসটা নিয়ে আমাকে অনেক সাহায্য করেছেন আমাদের। হয়তো এখন আমরা খুনিকে আইডেন্টিফাই করতে পারবো আপনাদের সামনে। স্যার আপনি শুরু করুন। গুলজার আঙ্কেল সবার দিকে একবার তীব্র অনুসন্ধিৎসু চোখে তাকালেন। আমার দিকে যখন তাকালেন তার দৃষ্টি থেকে আমার একটা হার্টবিট মিস হয়ে গেল। মনে হলো ভাগ্যিস এই খুন আমি করিনি, করলে এক্ষুনি ধরা খেয়ে যেতাম। কি অন্তভেদী চোখ রে বাবা। গুলজার আঙ্কেল শুরু করলেন, এই কেসটা আমি একটু ব্যাখ্যা করব, কারণ আমি যা জানতে পেরেছি সেটা আপনাদেরকে সবাইকে জানাতে চাই। জীবনে কিছু দিক আমাদের সবার জানা উচিত। আমি কিছু পয়েন্ট ধরে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করব। প্রথম যখন পুরনো ডায়েরি, ছেঁড়া পাতা সুইসাইড নোট দেখলাম তখনই খটকা লাগলো। আমি জানতাম মিজান ভাই ডায়েরি লেখেন, তাহলে পুরনো ডায়েরির পাতা ছিঁড়বেন কেন? নতুন ডায়েরির পাতা ছিঁড়েই সেটা লিখতে পারতেন, অর্থাৎ কেউ মিজান ভাইয়ের পুরনো লেখা ছিঁড়ে এখানে রেখেছে। মিজান ভাই হয়তো কোনো কারণে একদিন ওই রকম একটা কথা লিখেছিল, কিন্তু সেটা ছিল কে? আর একটা ব্যাপার বড় হয়ে যায়, মিজান ভাই ঘুমের ওষুধ মুখে খেতে পারতেন, দুধে গুলে খেতে কেন? আর দুইটা খটকা নিশ্চয় করে অন্য কেউ আছে এখানে, বরং নিশ্চয় এর সাথে খুনের সম্পর্ক আছে। এবার খুনি প্যাটার্নটা একটু ভাবি। খুনি মিজান ভাইয়ের ডায়েরি পড়তো বা পড়েছে, এবং সেখানে থেকে জুৎসই একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়েছে। ঘুমের ওষুধে দুধে মেশানো ছিল। এটা যে করেছে সে নিশ্চয় এই বাসাতে থাকে বা তার অবাধ যাতায়াত আছে। এই কথায় রুমের একটা কান্নাকাটি উঠল। কাজের বুয়া বেলি হু হু করে কাঁদছে। স্যার বিশ্বাস করেন আমি ঘুমের ওষুধ মিশাই নি ক্যা। আমার জামাই আমাকে মারে টাকার জন্য ঠিকই, কিন্তু আমি এত খারাপ নই ক্যা। ড্রাইভার সালামও দেখলাম ঘাবড়ে গেছে। সে বারবার পুলিশের দিকে তাকিয়ে ঢোক গিলছে। রাকিব এবার বেলিকে ধমক দিল, এই থাম, চুপ, একদম চুপ। গুলজার আঙ্কেল বললেন, বেলি তোমার কাদার কারণ নেই, তুমি ওই ওষুধ মেশাওনি সেটা জানি। বেলির কান্না থামলো। এবার সালাম হাউমাউ করে উঠল, স্যার আমি কাম করি নাই, কেন করব? আমার স্যার আমারে অনেক সাহায্য করেছেন, আমি কেন নিমুখ হারামি করব? তুমিও করো নাই, কিন্তু তুমি জানো কে করেছে। গুলজার আঙ্কেল এই কথায় রুমের লোকজন হঠাৎ চুপচাপ হয়ে গেল। সবাই সালামের দিকে তাকিয়েছে। সালাম চোখ মুছে বিস্মিত হয়ে বলল, না স্যার জানি না। কিভাবে জানবো? গুলজার আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, মেহেদি একটু দরজার বাইরে যাবেন, দেখেন তো দরজার বাইরে একটা সবুজ স্যান্ডেল আছে কিনা। আমি দ্রুত উঠে দরজার বাইরে গিয়ে দাঁড়ালাম। একটা সবুজ রঙের স্যান্ডেল ওখানে। গতকাল যেটা দেখেছিলাম ওই ফ্ল্যাটে ঢোকার সময়, আবার যখন বের হয়েছি তখন ছিল না। তার মানে এই স্যান্ডেলের মালিক এখানেই আছে। আমি ভেতরে গিয়ে মাথা ঝাঁকালাম। গুলজার আঙ্কেল বললেন, সালাম ওই ঘটনার আগের দিন রাতে
তোমার কাছে এই ফ্ল্যাটে কে এসেছিল? সালাম কিছু বলার আগে রুমের ভিতর হুড়মুড় করে একটা শব্দ। বিস্মিত হয়ে তাকিয়ে দেখি আমাদের দারোয়ান পিন্টু দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু দরজা লক খোলার আগেই পুলিশ তাকে ধরে ফেলে। গুলজার আঙ্কেল বললেন, সালামের সাথে আমাদের দারোয়ানের সম্পর্ক আছে আমরা কম বেশি সবাই জানি, কিন্তু গত কয়েকদিন বোধহয় পিন্টু সালামের সাথে একটু বেশি খাতির দিয়েছিল। আমার অনুমান এর মধ্যে বেশ কয়েক রাত পিন্টু এ বাসায় রাতে এসেছে। ঠিক কিনা সালাম? সালাম মাথা নিচু করে আছে। তাকে রাকিব ধমক দিল, ঠিক কিনা বল। জি স্যার, ঠিক। 2 সপ্তাহ ধরে পিন্টু তাস খেলার জন্য কয়েক রাত এই বাসায় আইছে। আমরা রুমে বসে তাস খেলতাম। মিজান স্যার এসি চালিয়ে দরজা লাগিয়ে দিয়ে থাকতেন, তাই টের পেতেন না। কিন্তু স্যার, সে কখন রাতে এই বাসায় থাকে নাই? ওই দিন রাতে এসেছিল, কখন ঢুকেছিল, কখন বের হয়েছে? ওই দিন সে একটু তাড়াতাড়ি আসছে, 8টার পর বেলি যাওয়ার পরেই চলে আসছে। ঠিক অনেকটা রাত পর্যন্ত, প্রায় 11টা। তাস খেলার সময় কি সে কি উঠে রুমের বাইরে গিয়েছিল? সালাম একটু চিন্তা করে বলল, একবার আমি বাথরুমে গেছিলাম, এসে দেখি পিন্টু রুমে নেই। একটু পর এসে বলল, ডাইনিংয়ে গেছিলাম পানি খেতে। আমি তখন খুব রাগ করেছিলাম। স্যার তখনও ঘুমান নাই, দেখতে পাইলে সর্বনাশ হয়ে যেত। তুমি কাপে ভরে দুধ মিজান ভাইয়ের রুমে দিয়ে আসার আগে ঘটনা এটা, না? জি স্যার। এরপর আর গিয়েছিলে? মনে হয় না। তুমি কি তারপর আর বাথরুমে গিয়েছিলে? জি, পরে আবারও কয়েকবার গেছি। আমার ডায়াবেটিস আছে। সেও আরও একবার নিশ্চিতভাবে গিয়েছিল, তুমি দেখোনি। প্রথমবার পিন্টু ওষুধের গুঁড়া মেশাতে রান্নাঘরে রাখা দুধে, দ্বিতীয়বার গিয়েছিল ডায়েরির পাতা রেখে আসতে। রুমের সবাই দমবন্ধ হয়ে শুনছিল ঘটনা। আমি প্রথম একটা শ্বাস ফেলে বললাম, আঙ্কেল, আপনি পিন্টুকে সন্দেহ করলেন কেন? পিন্টুকে সন্দেহ করলাম গতকাল। আপনি নিশ্চয় লক্ষ্য করছেন গতকাল এই ফ্ল্যাটে ঢোকার আগে পিন্টুর সবুজ স্যান্ডেলটা বাইরে ছিল। আচ্ছা সালাম, পিন্টু এসেছিল কেন গতকাল সকালে? সালাম বলল, টাকা ধার চাইতে। আমি বাইরে থেকে ভেতরে আসলাম, তখন হুট করে আমার সাথে ঢুকে যায়। বলল তার জরুরিভাবে কিছু টাকা দরকার। আমি ভয়ে তাড়াতাড়ি আমার রুমে নিয়ে গেছিলাম। আমি আগেই বুঝেছিলাম। আসলে গতকাল পিন্টু এসেছিল ওই ডায়েরি আগের জায়গায় রেখে যেতে। রাকিব, তুমি তোমাদের ভিডিওটা ভালো করে দেখো নাই। ওই ভিডিওতে টেবিলের উপর মাত্র একটা ডায়েরি রাখা, কিন্তু কাল আমরা এসে 2টো ডায়েরি দেখেছি। ঘটনাটি হচ্ছে সুইসাইড নোটের পাতা কোনো ডায়েরি থেকে ছেঁড়া হয়েছে, এটা পুলিশ খুঁজতে পারে ভেবে ডায়েরিটা সরিয়ে ফেলেছিল পিন্টু। যখন সে দেখলো মামলা জটিল আকার নেয়নি, সবাই আত্মহত্যা মেনে চুপচাপ হয়ে গেছে, তখন পিন্টু আবার ডায়েরি ফেরত দিতে এসেছিল। কারণ ভয় ছিল মিজান ভাইয়ের কোনো ছেলে মেয়ের চোখে পড়ে যেত পারে ডায়েরির হারানোর ব্যাপারটা। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, বাসায় এত লোক থাকতেও সে সবার চোখে ধুলো দিয়ে কিভাবে ডায়েরি রাখলো আর পরে বের হয়ে গেল। আমার বিশ্বাস সালাম ছাড়া তাকে এই কাজে সহযোগিতা করেছে বেলি। বেলি আবারও হাউমাউ করে উঠল, বিশ্বাস করেন স্যার, আমি কিছু জানি না। বেলি, আমার খোঁজ খবর করেছি, তোমার স্বামী নামে তুমি যা বলো সেটা ঠিক না। তোমার স্বামী আসলে অনেক দিন ধরে কোনো খোঁজ নাই। পিন্টুর সাথে তোমার একটা সম্পর্ক হয়েছে কিছুদিন হলো। তাকে তুমি সম্ভবত নাকের ফুল বিক্রি করে টাকা দিয়েছো ব্যবসা করতে। গতকাল রাতে তুমি পিন্টুর ভাড়া বাসাতে গিয়েছিলে, তবে আমার বিশ্বাস এই খুনের ব্যাপারে তোমাকে কিছু জানায়নি পিন্টু। বেলি চুপ করে গেল। আমি বললাম, কিন্তু গুলজার আঙ্কেল, পিন্টু কেন খুন করলো? কারণ তাকে টাকার লোভ দেখানো হয়েছে। কে টাকার লোভ দেখিয়েছে? গুলজার আঙ্কেল আবারও তার স্পেশাল চোখ ঘুরিয়ে আনলেন ঘরের ভিতরের দিকে। সেও এই রুমে আছে। পিন্টু, তুমি বলবে নাকি আমি বলবো? পিন্টু মাথা নিচু করে চুপ করে থাকলো। গুলজার আঙ্কেল বললেন, পিন্টুকে আইডেন্টিফাই করার পর হুকুমদাতাকে খুঁজে পেতে সময় লাগেনি। পিন্টুর ফোন ট্র্যাক করে অনেক তথ্য জানা গেছে। অবশ্য এই খুনে কার লাভ সবচেয়ে বেশি হবে সেটা হিসাব করলে বের করা যায়। গুলজার আঙ্কেল থামলেন। উত্তেজনায় আমার দম বন্ধ হবার জোগাড়। তাকিয়ে দেখি রুমের সবাই প্রায় একই অবস্থা। শুধু রাকিবকে দেখলাম শান্ত হয়ে আছে। সম্ভবত সেও জানে লোকটাকে। গুলজার আঙ্কেলের সাথে গত 2 দিন ধরে তদন্ত করছে, জানতে অসুবিধা হয়নি। আমি থাকতে না পেরে বললাম, কার লাভ বেশি? যারা বাংলাদেশে থাকে, অর্থাৎ
ছোট মেয়ে তার জামাই। রাহেন সাহেব চিৎকার করে বলল, হোয়াট ননসেন্স, ফালতু কথা। গুলজার আঙ্কেল বললেন, রাহেন সাহেব, ইদানিং আপনার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছিল না। আপনি প্রায় ইরাকে টাকার জন্য তা চাপ দিচ্ছিলেন, তাই না? মিজান ভাইয়ের সাথে গত 1 মাসে বেশ কয়েকবার দেখা করেছেন। এই জন্য মিজান ভাইয়ের ওই সোনালি লাইটারটা চিনতে পেরেছে। মাত্র 1 মাস আগেই কিনেছেন মিজান ভাই। ইরার সঙ্গে এর মধ্যে তার বাবার দেখা হয়নি, তাই সে লাইটারটা চেনে না। রায়হান সাহেব একটু মিনমিনিয়ে গেলেন। মিনমিন করে বলল, আমি কিন্তু খুন করিনি। গুলজার আঙ্কেল বলল, জানি। এবার আমি বিস্মিত হলাম। কি বলেন আঙ্কেল? দেখেন, মিজান ভাইয়ের ব্যাংকের হিসাবটা চমকপ্রসাদ। ওনার একটা 1 কোটি টাকার ডিপিএস ম্যাচুরেট হয়েছে গত সপ্তাহে, যেটা নমিনি ছিল ওনার ছোট মেয়ে। কিন্তু ম্যাচুরেট হয়ে টাকাটা এখন মিজান ভাইয়ের সেভিংস অ্যাকাউন্টে চলে গেছে। ওই 1 কোটি টাকা নেওয়ার জন্য রাইহান চাপ দিচ্ছিল মিজান ভাইকে, কিন্তু মিজান ভাই কোনো কারণে দেননি। তার ওই সেভিংসের অ্যাকাউন্টে প্রায় 2 কোটি টাকা আগে থেকেই ছিল, তাহলে এখন হয়েছে 3 কোটি। এবার একটা এফডিআর আছে, তাতে 2 কোটি। ইন্টারেস্টিং ব্যাপার, ওই সেভিংস অ্যাকাউন্ট আর এফডিআর দুটোর নমিনি মাত্র একজন। মিজান ভাই মারা গেলে তার পুরো 5 কোটি টাকা পাওয়ার কথা। মিজান ভাই বেঁচে থাকলে হয়তো পুরো টাকাটা সে পেত না। আমি উত্তেজিত হয়ে বললাম, কে সে? কে? গুলজার আঙ্কেলে মিজান ভাইয়ের একমাত্র ছেলে ইউএস প্রবাসী নীরবের দিকে ঘুরলেন। নীরব, আপনি তো ওই নমিনি, তাই না? 1 মাস আগে ঢাকায় এসেছিলেন চুপি চুপি, আর তখনই পিন্টুকে মাথায় রেখে নিজের বাবাকে সরিয়ে দেওয়ার প্ল্যান ফাইনাল করেছেন। মিথ্যে কথা, একদম মিথ্যে। আপনার পাসপোর্ট দেখলে বোঝা যাবে আমি সত্যি বলছি। পিন্টুর সাথে আপনার অনেক কল রেকর্ডও আমাদের কাছে আছে। নীরব চুপ। আসলে ঘুমের ওষুধ মেশানো খালি ওষুধের পাতা, টেবিলের উপর দুধের কাপের পাশে রাখা ডায়েরির পাতা ছিঁড়ে রাখা, সব কিছু নীরব অনেক দিনের প্ল্যান। আমরা খোঁজ নিয়ে দেখেছি নীরব ড্রাগ এডিক্ট। আমেরিকাতে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। বোনদের সাথেও তার সম্পর্ক ভালো না। সে চাচ্ছিল সমস্ত টাকা একাই নিয়ে যেতে, পুরো ঘটনাকে আত্মহত্যার মতো চালিয়ে দিলে। কেউ তেমন আত্মবিশ্বাস করতো না। নীরব আর পিন্টু অ্যারেস্ট হয়ে গেল। আমরা চলে যাবার জন্য উঠে দাঁড়ালাম। রুমের মধ্যে তখন দেখি কি হৃদয় বিদারক দৃশ্য। নীরবের 2 বোন শব্দ করে কাঁদছে। বাবার এই ভয়ানক মৃত্যু, তারপরও ভাইয়ের এই ভয়ানক কাণ্ড পারিবারিক অসম্মান বয়ে এনেছে। মন ভার করে দরজা দিয়ে বের হওয়ার সময় গুলজার আঙ্কেল হঠাৎ বললেন, মেহেদি, আপনার স্ত্রী মিলি খুব চমৎকার কাজলি মাছ রান্না করে। আমার স্ত্রী খুব পছন্দ করে মিলির হাতের রান্না। কিছু মনে না করলে 1 বাটি মাছ কি পাঠানো যায়? অবশ্যই যায়। কিন্তু গুলজার আঙ্কেল জানলো কিভাবে আমাদের বাসায় কাজলি মাছ রান্না হয়েছে? জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, পরে ভাবলাম, আরে ধুর, ওই লোক জাদু জানে, উনি এসব জানবেন, এটাই স্বাভাবিক। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো সবাই একটু গঠনমূলক মন্তব্য করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।